সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা ঈদ পরবর্তীতে রুটিন অনুযায়ী এলডিহাইড টপিক নিয়ে আলোচনা করব। আমি কার্তিক সূত্রধর। তো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে এলডিহাইড কি। আমরা জানি দ্বিযুজি কীটমূলক যুক্ত জৈব যৌগকে কীট যৌগ বলা হয়। তবে এই কীট যৌগ আবার দুই ভাগে বিভক্ত। যেমন আমি যদি দ্বিযুজি মূলক কীটমূলক লিখি, দুইটা দ্বিযুজি কীটমূলক লেখা হলো। এখানে একটি হাইড্রোজেন এবং অন্যটি অ্যালকাইল মূলক, মানে দ্বিযুজি কীটমূলকের একটি যোজনী হাইড্রোজেন দ্বারা এবং অপর একটি যোজনী যদি আমরা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তবে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যালডিহাইড। অপরদিকে দুটি যোজনী যদি, মানে কীটমূলকের অবশিষ্ট দুটি যোজনী যদি অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা যুক্ত হয়, তবে তাকে কিটোন বলা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালডিহাইড। তাহলে আমরা জানতে পারলাম অ্যালডিহাইড কাকে বলে। আমি আবারও বলছি, কোন কীটমূলক যুক্ত জৈব যৌগের কার্বনের দুটি যোজনীর মধ্যে একটি যোজনী হাইড্রোজেন দ্বারা এবং অপর একটি যোজনী অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যালডিহাইড। এখন এই অ্যালডিহাইডের অপর যোজনীটি সবসময় অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত হবে এমন কোনো কথা নয়। যেমন সি, এটা হচ্ছে আমাদের কীটমূলক, একটি অবশ্যই হাইড্রোজেন দ্বারা যুক্ত হতেই হবে যদি অ্যালডিহাইড হতে হয়। কিন্তু অপর মূলকটি সেখানে অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত হতে পারে অথবা অ্যারাইল মূলক দ্বারা যুক্ত হতে পারে অথবা শুধু হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। যেমন আমরা যদি লিখি HCH, মৌলটির নাম হচ্ছে মিথানল, মানে মিথাইল অ্যালডিহাইড। কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটির পরিবর্তে যদি আমরা এখানে CH3 দেই, তাহলে যৌগটির নাম হবে ইথাইল অ্যালডিহাইড বা ইথানল। অপরদিকে আমরা এখানে এটা না দিয়ে আমরা এখানে একটি অ্যারোমেটিক যৌগ দিতে পারি, তবে সেই ক্ষেত্রেও এটা অ্যালডিহাইড হিসাবে চিহ্নিত হবে, তখন এটার নাম হবে ফিনাইল অ্যালডিহাইড। তো আমরা এরপর আসি অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা হয়। আমাদের বইয়ে সাধারণত দুটি অ্যালডিহাইডের প্রস্তুতি আছে, আমরা এই দুটি অ্যালডিহাইড প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি যে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইড প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। এবং জারণ বিক্রিয়ার সময় আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস পটাশিয়াম K2Cr2O7, মানে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটি যৌগের মিশ্রণকে ব্যবহার করি। এই দুটি যৌগের মিশ্রণকে ব্যবহার করলে এখান থেকে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় এবং সেই জায়মান অক্সিজেন দ্বারাই অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াগুলো দেখে নিই কিভাবে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করব। প্রথমে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট জারিত হয়ে বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস ক্রোমিয়াম সালফেট CrSO4 প্লাস পানি এবং জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। সেই জার্মান অক্সিজেন যেমন CH3, CH2, CHO এর সাথে যদি বিক্রিয়া করে জার্মান অক্সিজেন, এখানে প্রভাবক হিসাবে ওই দুইটি যৌগ আমরা লিখতে পারি H2SO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তবে বিক্রিয়ার মাধ্যমে সেক্ষেত্রে অ্যালডিহাইড উৎপন্ন করবে কিভাবে?
এখনো পানি অপসারিত হবে CH3 এখানে হবে OH, তার মানে ইথানল, এবং এখানে CHO ইথানল উৎপন্ন করবে, সেই সাথে এখনো পানি উৎপন্ন করবে। তার মানে আমরা যে কোনো অ্যালকোহলকে যদি জার্মান অক্সিজেনের উপস্থিতিতে জারিত করি তাহলে সেখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। আমরা যদি লক্ষ্য করি দেখব অ্যালকোহলের মধ্যে কার্বন সংখ্যা যতগুলো থাকবে অ্যালডিহাইডের মধ্যেও কার্বন সংখ্যা ঠিক ততগুলোই থাকবে। এখানে আমরা ইথানল নিয়েছি বিধায় ইথানল উৎপন্ন হয়েছে। যদি আমরা প্রোপানল নিতাম মানে CH3 CH2 CH2OH, তাহলে সেই ক্ষেত্রে এই জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়ার মাধ্যমে আগের প্রভাবগুলো ঠিকই থাকতো, সেই ক্ষেত্রে উৎপন্ন করত CH3 CH2 CHO প্লাস পানি। আমরা যদি বিক্রিয়াটি আরো ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে শেষে কার্বন যুক্ত যে জৈব যৌগে OH মূলকটি যুক্ত আছে সেখানকার OH মূলক এবং একটি হাইড্রোজেন মূলক আমি আরো বিস্তারিতভাবে লিখছি, লক্ষ্য করলে দেখতে পারবো। যেমন CH3 COH প্লাস জার্মান অক্সিজেন, এখানে প্রভাবক হিসাবে সালফিউরিক অ্যাসিড H2SO4 পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7। সেই ক্ষেত্রে এটা H, এটা H, এটা হবে 2H। সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানকার H এবং OH মিলে একটা পানি উৎপন্ন করবে, প্লাস অক্সিজেনটা এর সাথে যুক্ত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করবে CH3 CHO, তার মানে অ্যালডিহাইড উৎপন্ন করবে। এভাবে আমরা যে কোনো অ্যালডিহাইড অ্যালকোহল থেকে উৎপন্ন করতে পারি। এরপর আসি ডাইহ্যালাইড থেকেও আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। কিভাবে ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করব? এর আগে আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের টপিক পড়েছিলাম তখন দেখছিলাম অ্যালকাইল হ্যালাইড, জ্যাম ডাইহ্যালাইড আছে, বিসিনাল ডাইহ্যালাইড আছে। এই ক্ষেত্রে আমাদের জ্যাম ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে হবে, তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রান্তীয় জ্যাম ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা সম্ভব, কিন্তু প্রান্তীয় ছাড়া অন্য কোনো জ্যাম ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা যাবে না, সেক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে। যেমন আমরা উদাহরণে দেখতে পারি CH3 CHClCl। এক্ষেত্রে জ্যাম ডাইহ্যালাইড সম্পর্কে আমি আরেকটু বলে দিই। এই জ্যাম ডাইহ্যালাইডটা হচ্ছে যে ডাইহ্যালাইডের একই কার্বনের সাথে দুটি হ্যালোজেন মূলক যুক্ত থাকে সেটাকে মূলত জ্যাম ডাইহ্যালাইড বলা হয়। এর সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ডাইহাইড্রক্সি নামক একটি অস্থায়ী যৌগ উৎপন্ন করবে এবং পরবর্তীতে সেখান থেকে পানি অপসারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করবে। যেমন প্রথম যৌগ হবে এরকম CH3 CH, এখানে হবে একটা OH, এখানে একটা OH, মানে ডাইহাইড্রক্সি যৌগ উৎপন্ন করবে এবং পরবর্তীতে সেখান থেকে পানি অপসারিত হবে। যদি পানি অপসারিত হয় যে কোনো একটি OH মূলক এবং এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে পানিটা চলে যাবে
এবং বাকি থাকবে CH3 COH মানে অ্যালডিহাইড। এভাবে আমরা জ্যাম ডাইহ্যালাইড মানে প্রান্তীয় জ্যাম ডাইহ্যালাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে যদি উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে প্রথমে ডাইহাইড্রোক্সি নামক অস্থায়ী যৌগ উৎপন্ন করবে এবং পরবর্তীতে সেখান থেকে পানি অপসারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করবে। এবং এই ক্ষেত্রেও আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেখানে দেখতে হবে বিক্রিয়কে কার্বন সংখ্যা এবং উৎপাদের কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি প্রান্তীয় ডাইহ্যালাইড না নিয়ে মাঝখানের ডাইহ্যালাইড নিতাম, যেমন CH3 C এখানে Cl Cl CH3, এটা প্রান্তীয় ডাইহ্যালাইডটা, সেক্ষেত্রে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে প্রথমে অস্থায়ী যৌগ উৎপন্ন করবে এইরকম CH3 C এখানে একটি OH এখানে একটি OH এবং CH3। পরবর্তীতে এই যৌগ থেকে এক অণু পানি অপসারিত হবে কিভাবে? এখানকার OH এবং এখানকার H এই দুইটা একত্রিত হয়ে অপসারিত হওয়ার পর থাকবে CH3 C ও এবং এখানে থাকবে CH3, তার মানে কিটোন উৎপন্ন করবে, এটার নাম হচ্ছে প্রোপানন, এবং সাথে পানি, যে পানিটুকু অপসারিত হলো সেটা উৎপন্ন করবে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে প্রান্তীয় ডাইহ্যালাইড থেকে শুধুমাত্র আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। এখন আসি অ্যালডিহাইডের গঠন। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে অ্যালডিহাইড দ্বিযুজি কীটমূলক। এই দ্বিযুজি কীটমূলকের একটি দ্বিবন্ধন থাকার কারণে কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু উভয়ে sp2 সংকরিত। এই sp2 সংকরিত থাকার কারণে তারা একটি সিগমা বন্ধন এবং পাশাপাশি একটি পাই বন্ধন গঠন করে এবং পরবর্তীতে কার্বনের অতিরিক্ত দুটি sp2 সংকর অরবিটাল এরা হাইড্রোজেন অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলকের সাথে যুক্ত হয়। যেমন আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি কার্বনের sp2 সংকর অরবিটাল দেখি তাহলে সেই ক্ষেত্রে সেটা এরকম, এবং এখানে এটা হচ্ছে অসংকরিত কার্বনের 2p-Z অরবিটাল। অপরদিকে এরা সবাই sp3 সংকর অরবিটাল, sp3 এটা sp3 এটা sp3, এবং একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে অবস্থান করে। অসংকরিত অরবিটালটি তাদের উপর লম্বভাবে অবস্থান করে। আর অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেনের ক্ষেত্রে sp3 না, sp2 সংকর অরবিটাল। অক্সিজেনও এক্ষেত্রে sp2 সংকর অরবিটালে গঠিত। যেমন আর একটি অসংকরিত অরবিটাল এইটার সাথে লম্বভাবে অবস্থান করবে এবং অক্সিজেনের মধ্যে দুটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকবে এবং এখানে যে বন্ধন গঠন করবে সেটা হচ্ছে সিগমা বন্ধন। এরা sp2 সিগমা বন্ধন গঠন করে পরবর্তীতে পাশাপাশি অসংকরিত অরবিটালগুলো পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। তাহলে এই ক্ষেত্রে একটি পাই বন্ধন বিদ্যমান।
যার কারণে সি এটা sp2 sp2 এর সাথে দ্বিবন্ধন এবং এখানে একটি অক্সিজেন বিদ্যমান। এই অক্সিজেনের মধ্যে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। এই হচ্ছে আমাদের অ্যালডিহাইডের গঠন। কিন্তু আমরা প্রায় দেখি এখান থেকে একটি প্রশ্ন আসে যে অ্যালডিহাইড কেন্দ্রাকোষী যৌথ বিক্রিয়া বা কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে কেন? এর উত্তর আমরা এখান থেকে দিতে পারবো। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পারবো অ্যালডিহাইডের কীটমূলকে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এখানে পাই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে। তার মানে এখানকার ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়ার কারণে অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হয় এবং কার্বন আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হয়। এক্ষেত্রে কার্বন আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হওয়ার কারণে এই কার্বনের মধ্যে ইলেকট্রন সমৃদ্ধ বিকারকগুলো যুক্ত হতে পারে। অর্থাৎ কেন্দ্রে ইলেকট্রন সমৃদ্ধ মানে ইলেকট্রোফাইল যুক্ত হয় বিদায় সংযোজন বিক্রিয়া ঘটে এবং এজন্য মূলত অ্যালডিহাইড কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। তারপরে যদি না বুঝো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এরপর চলে যাই আমরা অ্যালডিহাইডের বিক্রিয়ার মধ্যে। দেখি অ্যালডিহাইডগুলো কি কি বিক্রিয়া প্রদর্শন করতে পারে। ও তার আগে আরেকটু জানা দরকার, আমাদের অ্যালডিহাইডের কিছু সক্রিয়তা আছে, যেমন সি CH3 CH2 CH3 আমরা তিনটি অ্যালডিহাইড লিখলাম। সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কার্বনের সাথে যুক্ত দুটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, মিথানল, এবং এখানে একটি অ্যালকাইল মূলক বিদ্যমান। এখানেও একটি অ্যালকাইল, বাট এই অ্যালকাইল থেকে এই অ্যালকাইল অনেক বড়। আমরা জানি অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা গোষ্ঠী। এখানে কোনো অ্যালকাইল মূলক না থাকার কারণে এখানে কার্বনের আংশিক ধনাত্মক চার্জ অনেক বেশি থাকে, তার মানে চার্জ ঘনত্ব বেশি থাকে। কিন্তু ইথানলে অ্যালকাইল মূলক বিদ্যমান থাকার কারণে অ্যালকাইল এখানে ইলেকট্রন প্রদান করে তার চার্জ ঘনত্বকে কমিয়ে দেয় এবং এই ক্ষেত্রে চার্জ ঘনত্ব আরো বেশি কমে যায়, কারণ বড় অ্যালকাইল মূলক থাকার কারণে বেশি পরিমাণ ইলেকট্রন কার্বনকে প্রদান করতে পারে। যার কারণে অ্যালডিহাইডের কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ বা চার্জের ঘনত্ব কমে যায় এবং ইলেকট্রোফাইলকে আকর্ষণ করার ক্ষমতা কমে যায় এবং সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। যেমন এটার সক্রিয়তা সব থেকে বেশি, কিন্তু এই ক্ষেত্রে সক্রিয়তা এর থেকে কম, আর এটার সক্রিয়তা আরো কম। সোজা কথা আমরা বলতে পারি কোনো অ্যালডিহাইড গ্রুপের বা কীটমূলকের দুটি যোজনীর মধ্যে যত বড় অ্যালকাইল মূলক যুক্ত থাকবে সেই অ্যালকাইল মূলকের কারণে কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকবে এবং বিক্রিয়ার সক্রিয়তাও কমতে থাকবে। এখন আসি অ্যালডিহাইডের বিক্রিয়া। আমরা জানি অ্যালডিহাইড অনেক ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। এক নম্বর কেন্দ্রাকোষী যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। দুই নম্বর জারণ বিক্রিয়া।
3 নম্বর বিজারণ বিক্রিয়া, 4 নম্বর NH3 মানে অ্যামোনিয়া এর সাথে বিক্রিয়া, 5 নম্বর ক্ষারের সাথে বিক্রিয়া, 6 নম্বর ক্লোরোফর্ম বিক্রিয়া, 7 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া, এভাবে আরো অনেক বিক্রিয়া প্রদর্শন করতে পারে এলডিহাইড। তবে এই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস আলোচনা করব। আজকে শুধু কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া নিয়ে আলোচনা করব, কারণ আমরা একটু আগে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার কেন দেয় এটা শিখে আসছি, এই জন্য শুধু আমরা আজকে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার ক্ষেত্রে এরা কয়েক ধরনের কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া দেয়। আমরা আবারও বলে নিচ্ছি, কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া হতে চাইলে একটি ইলেকট্রোফাইলের দরকার, ইলেকট্রোফাইল তার মানে ইলেকট্রন সমৃদ্ধ একটি বিকারকের দরকার আছে। আর এই ইলেকট্রন সমৃদ্ধ বিকারক তৈরি করার জন্য আমাদের পটাশিয়াম হাইড্রোজেন সায়ানাইড, সোডিয়াম বাইসালফেট, গ্রিনার্ড বিকারক, এবং NH3 অ্যামোনিয়া। আগে অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে একটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে বা ইলেকট্রন সমৃদ্ধ বিকারক, এদের সাথে যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা একটি একটি করে আলোচনা করি। প্রথমে আসি হাইড্রোজেন সায়ানাইডের সাথে কিভাবে ইলেকট্রোফাইল বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া প্রদর্শন করে। যেমন CH3 প্লাস, প্রথমে হাইড্রোজেন সায়ানাইড এর বিষম বিভাজনের ফলে সায়ানাইড ঋণাত্মক মানে ইলেকট্রোফাইল এবং হাইড্রোজেন নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। অপরদিকে আমরা আগে বলেছিলাম কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এটা আংশিক ঋণাত্মক এবং কার্বনটা আংশিক ধনাত্মক চার্জে পরিণত হবে। প্রথমে এই সায়ানাইড মূলকটি কেন্দ্রকে আকর্ষণ করবে এবং একটি অস্থায়ী যৌগ উৎপন্ন করবে যার সংকেত হবে CH3CHO এবং এখানে এসে সায়ানাইড মূলকটি যুক্ত হবে। এটা ঋণাত্মক আধান হিসাবে থাকে। পরবর্তীতে এই ধনাত্মক আধানযুক্ত মানে নিউক্লিওফাইলটি ধীরে ধীরে অক্সিজেনের সাথে যুক্ত হবে এবং যৌগ উৎপন্ন করবে CH3CHCnOH, ইথাইল হাইড্রোসায়ানাইড। এভাবে হাইড্রোজেন সায়ানাইড এলডিহাইডের সাথে যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এলডিহাইড হাইড্রোজেন সায়ানাইডের সাথে যৌথ বিক্রিয়ায় যৌথ যৌগ উৎপন্ন করে। এক্ষেত্রেও কিন্তু আমাদের কার্বন সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদের কোনো পরিবর্তন হয়নি। পরবর্তীতে সোডিয়াম বাইসালফেটের সাথে দেখি কিভাবে যুক্ত হয়। যেমন CH3CHO ইথানল, এর সাথে
সোডিয়াম বাইসালফেট SO4 বিক্রিয়া করলে সোডিয়াম ধনাত্মক আধান এবং বাইসালফেট ঋণাত্মক আধানে পরিণত হবে। আগের মতোই অ্যালডিহাইডের কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক বিদায় বাইসালফেট অংশটুকু কার্বন কে আক্রমণ করবে এবং সোডিয়াম অংশটুকু অক্সিজেনের ঋণাত্মক প্রান্তকে আক্রমণ করবে এবং যৌগ উৎপন্ন করবে CH3 CH এখানে U এটার সাথে অক্সিজেন ঋণাত্মক ছিল, এর সাথে সোডিয়াম আসবে এবং বাইসালফেট এটা হাইড্রোজেনটা ধনাত্মক চার্জে পরিণত হতো এবং সোডিয়াম সালফেটটা ঋণাত্মক চার্জে পরিণত হতো। তাহলে এই ক্ষেত্রে আসতো H এবং এখানে আসতো সোডিয়াম বাইসালফেট, যৌথ যৌগ উৎপন্ন করবে। আমরা গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া অনেক আগেই দেখে আসছি যে অ্যালডিহাইড গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করে অস্থায়ী যৌগ উৎপন্নের মাধ্যমে অ্যালকোহলে পরিণত হয়। আমরা আজকে একটু দেখব, যেমন সি মিথানল এর সাথে গ্রিনার বিকারক যদি আমরা RMgX বিক্রিয়ার মাধ্যমে প্রথম অস্থায়ী যৌগ উৎপন্ন করবে HCH। এক্ষেত্রে অ্যালকাইল মূলকটি কেন্দ্রে যুক্ত হবে আগের নিয়ম অনুযায়ী, কারণ কেন্দ্রটি আংশিক ধনাত্মক চার্জ এবং এটা আংশিক ঋণাত্মক চার্জ। এই ক্ষেত্রে এইটা হবে ঋণাত্মক, এইটা হবে ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে R যুক্ত হবে এবং এখানে UMgX পরবর্তীতে সেইটা যৌথ যৌগটি পুনরায় HCHR এখানে পানির মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়ে OH হাইড্রোজেন প্লাস MgOH উৎপন্ন করবে। এভাবে আমরা এটা দেখলাম আমরা যে মিথানল বিক্রিয়া করে অ্যালকোহলে পরিণত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে কোনো যৌগকে, যে কোনো অ্যালডিহাইড যৌগকে যদি গ্রিনার বিকারক মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে যৌথ যৌগের মাধ্যমে পানি বিশ্লেষণ বা পানি বিয়োজিত হয়ে অ্যালডিহাইড অ্যালকোহল উৎপন্ন করবে। আরেকটি উদাহরণ আমরা দিই, CH3 CHO প্লাস CH3 MgCl। তাহলে প্রথমে আমরা দেখব এখানে কি উৎপন্ন করে CH3 CH এবং এখানে আসবে অ্যালকাইল মূলকটি। তাহলে সেই ক্ষেত্রে অ্যালকাইল মূলক হচ্ছে CH3 এবং এখানে U এর সাথে MgX, X না এখন Cl, যৌথ যৌগ উৎপন্ন করবে এবং পরবর্তীতে পানি বিয়োজিত হয়ে উৎপন্ন করবে CH3 CH3 এবং এখানে উৎপন্ন করবে অ্যালকোহল মূলক মানে OH প্লাস MgOHCl, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। এভাবে আমরা গ্রিনার বিকারকের মাধ্যমে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এবার আসি অ্যামোনিয়ার সাথে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া CH3H
ইথানল। এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া NH2, তার মানে এটাকে একত্রিত করলে NH3 অ্যামোনিয়া পাওয়া যাবে। সেই ক্ষেত্রে এখানে এটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত হবে এবং এটা ঋণাত্মক চার্জযুক্ত হবে, আর এখানে এটা আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক। এভাবে যদি যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঋণাত্মক চার্জটি কেন্দ্র কার্বনকে আকর্ষণ করবে এবং ধনাত্মক OH কে আকর্ষণ করবে এবং উৎপন্ন করবে CH3CHO, আর এখানে আসে NH2 এবং ধনাত্মক অংশটি এর সাথে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করবে। তার মানে অ্যামোনিয়ার সাথেও অ্যালডিহাইড যৌগ মানে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার মাধ্যমে যৌথ যৌগ উৎপন্ন করতে পারে। আজ আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। এরপরে যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর বুঝে দেওয়ার চেষ্টা করব। এবং আবারও আমি অনুরোধ করছি যে ভিডিওটি তোমরা দুইবার করে দেখবে। প্রথমবার দেখে হয়তো কোনো কিছু কোথাও সমস্যা থাকতে পারে, আমি আশা করি দ্বিতীয়বার যদি ভিডিওটি দেখি তাহলে সমস্যা থাকার কথা নয় এবং ভালোভাবেই বুঝতে পারবে। তারপরেও না বুঝলে আমরা তো আছি, বুঝে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।